ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন সম্পর্কে আমার যেটা মনে হয় যে ওনার সমগ্র জীবনের মধ্যে ৮১ বছরের দিব্য জীবনের মধ্যে যে প্রধান দিকটা সেটি হচ্ছে সমন্বয়, সামঞ্জস্য, সমাধান। এটি তার জীবনের প্রধান দিক। পৃথিবীর সমস্ত প্রচলিত ধর্মমতের মধ্যে তিনি এক অপূর্ব সমন্বয় সাধন করেছেন। বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে হন আবির্ভাব, একই ওরা তাও জানিস নে। আর যে উপাসনা পদ্ধতি, দুই বেলা যে প্রার্থনা, সেই প্রার্থনার মহামন্ত্রের মধ্যেই, সেই উপাসনা পদ্ধতির মধ্যেই তিনি যে মহামন্ত্র দিয়েছেন, রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ রূপায়িতম, এই যে পরম পুরুষদের মানার যে পরম্পরা, আমি রামকে মানি, বুদ্ধকে মানি, রামকে মানি, কৃষ্ণকে মানি, বুদ্ধকে মানি, যিশুকে মানি, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, পৃথিবীর সমস্ত ভূখণ্ডে যে পরম পুরুষের এসেছেন তাদের সবাইকে যে আমি ভালোবাসি, মানি, স্বীকার করি। এই যে পরম্পরা, এটি পৃথিবীর প্রচলিত কোন ধর্মমতের মধ্যে বীজাকারে থাকলেও আছে, বীজাকারে, কিন্তু এইভাবে উপাসনা পদ্ধতির মধ্যে ঠাকুর অনুকূল চন্দ্র যেভাবে দিলেন, এইভাবে আমরা দেখি না। সমগ্র ধর্মমতের মধ্যে অপূর্ব সমন্বয় দিলেন। আমেরিকার চিকাগো ধর্মসভায় স্বামী বিবেকানন্দ যে বিশ্বজনীন ধর্মের স্বপ্ন দেখেছিলেন, তিনি ভবিষ্যবাণী করেছিলেন যে একদিন বিশ্বজনীন ধর্মের আবির্ভাব করবে। ঠাকুর অনুকূল চন্দ্রের এই দিব্য জীবন এবং বাণীর মধ্যে যে তিনি আমাদের সামনে ভাবাদর্শ রেখে গেছেন, তা দেখে স্বামীজির সেই বিশ্বজনীন ধর্মের রূপরেখার কথা মনে পড়ে। তিনি পৃথিবীর যে রাষ্ট্র, তার যে রাষ্ট্র চিন্তা, যেখানে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, পৃথিবীর সমস্ত তন্ত্রের মধ্যে যে সুধা নির্যাস রয়েছে, ঠাকুর অনুকূল চন্দ্র তার বিধান বিনায়কে যে পরম বিশ্বজনীন, যে পরম রাষ্ট্রিক সমবায়ের কথা বলেছেন, সেখানে সার্বিক পরিপূর্ণতা তার রাষ্ট্রচিন্তার মধ্যে দেখা গিয়েছে, যেখানে সমস্ত তন্ত্রের, রাজতন্ত্র, গণতন্ত্র, সমস্ত তন্ত্রের সুধা নির্যাস যেন সেখানে যতটুকু ভালো সমস্ত তন্ত্রের মধ্যে তার সার্থক পরিপূর্ণ সমাবেশ, সমন্বয় ঘটেছে তার রাষ্ট্রচিন্তার মধ্যে। এখানেও অপূর্ব সমন্বয়। তিনি যে চিকিৎসা বিজ্ঞানের কথা বলেছেন, আজ হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, অনেক চিকিৎসা, অনেক প্যাথির কথা আমরা দেখি। ঠাকুর বলছেন, আমি হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি এসব প্যাথি বুঝি না, আমি বুঝি কিউরোপ্যাথি। কিউরোপ্যাথি, যার জন্য যে প্যাথি গ্রহণ করলে সে তাড়াতাড়ি কিওর হতে পারে, পরিপূর্ণ কিওর হতে পারে, সেটি দরকার। দেখা যায় একজনের হয়তো মূত্র পাথুরি হয়েছে, সেটা অ্যালোপ্যাথিতে অপারেশন ছাড়া কোনো উপায় নেই, কিন্তু হোমিওপ্যাথিতে এক ফোঁটা খাইয়ে দিলেই সে সুস্থ হয়ে যাচ্ছে। তাহলে ওই রোগীর জন্য কিন্তু হোমিওপ্যাথি দরকার। আবার একজনের জন্য হয়তো অ্যালোপ্যাথি দরকার, সে হয়তো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে বছরের পর বছর ভুগছে। কারোর জন্য আয়ুর্বেদ দরকার, বা আরো আরো আধুনিক অনেক প্যাথির আবির্ভাব হয়েছে। যার জন্য যেটা প্রয়োজন, সবগুলির মধ্যে সমন্বয় এখানে করেছে। যে আমি কিউরোপ্যাথি বুঝি। তিনি চাইতেন যে এমন হাসপাতাল তৈরি করা হোক যেখানে অ্যালোপ্যাথ থাকবে, হোমিওপ্যাথ থাকবে, আয়ুর্বেদ থাকবে, আরো অন্যান্য থাকবে। যাকে যে প্যাথিতে প্রয়োজন তাকে সেই প্যাথিতে পাঠাতে হবে। আর এই সঠিক নির্ধারণ না করার জন্য আমরা অনেক ভুক্তভোগী হই। ঠাকুর অনুকূল চন্দ্র তিনি সময়ের মধ্যে একটা সমাধান, সমন্বয় এনেছেন। আমরা কেউ সেকেলে বাদী, কেউ একেলে বাদী। তিনি বলছেন আধুনিক, আপ টু ডেট, মানে যে প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত সবটা জেনে তার জীবনে লজিমা সংগ্রহ করেন। বলেছেন যে প্রাচীনেতে পা রেখে তোর নবীন যাতা হাতে আন, ওই চলনে চলত থেকে বৃদ্ধিতে হওয়া সিদ্ধ প্রাণ। একেলেও নয়, আধুনিক কাব্যের ভাষায় বলতে হয়, একেলেও নয়, সেকেলেও নয়, চাই সময়ের সেতু বন্ধন, প্রাচীনতার শিকড় পুরেই আধুনিকতার প্রাণস্পন্দন। ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যে এখানেও দেখেছি একদম ঋগ্বেদ থেকে শুরু করে প্রাচীন অনেক শাস্ত্র গ্রন্থ, প্রাচীন জগতের বিভিন্ন ধর্ম দর্শনের মধ্যে থেকে সুধা নির্যাস নিয়েছেন। আবার আধুনিক একবারে লেটেস্ট যে বিজ্ঞান, এই প্রাচীন এবং আধুনিকতার একটা অপূর্ব সমন্বয় সাধন করে
আর 81 বছরের দিব্য জীবন বাণীর মধ্যে তিনি যে ভাবাদর্শ আমাদের সামনে পরিবেশন করেছেন, তার মধ্যে একটা সময়ের সেতুবন্ধন ঘটেছে। এখানে এক অপূর্ব সমন্বয়। আমরা কেউ নারীবাদী, কেউ পুরুষবাদী, পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে, কেউ নারী মাতৃতান্ত্রিক সমাজের বিরুদ্ধে। ঠাকুর অনুকূলচন্দ্র নারীবাদীও নয়, পুরুষবাদীও নয়। তিনি তথাকথিত আস্তিক্যবাদীও নন, আবার তথাকথিত নাস্তিক্যবাদীও নন। কেন তথাকথিত আস্তিক্যবাদীও নন বলছি? তিনি বলেছেন, ঈশ্বরে তুই নাই বা মানিস, অস্তিত্বকে বুঝিস তো, পালন পোষণ অস্তিত্বে করা ধর্ম বলে তাকেই তো। ঈশ্বরে না মেনেও ধর্ম করা যায়, এটা তথাকথিত আস্তিক্যবাদীরা মেনে নিতে পারবেন। তিনি ছিলেন জীবনবাদী। বলছেন, কোন বাদের ধার ধারিস না, জীবন বাদের সুধার ছাড়া, সুধা কিন্তু ওইখানেতে হয়ে আছে পাগল পাড়া। তথাকথিত কোন বাদের মধ্যে তিনি সীমাবদ্ধ ছিলেন না, জীবনবাদী ছিলেন। তিনি বলতেন, যেমন তরই হোক না যেজন, অস্তিত্ববোধ সবারই এক, অস্থি দাঁড়িয়ে নিয়ে নিপুণ চোখে চেয়ে দেয়। তিনি ছিলেন জীবনবাদী, অস্তিত্ববাদী। এই অস্তিত্ববাদী জীবনবাদী হতে গিয়ে একেবারে পশু পাখি গাছপালা থেকে শুরু করে মানুষ, সমগ্র সৃষ্টি সবাই তো বাঁচতে চায়, বেড়ে উঠতে চায়। তাই তার ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে তিনি তথাকথিত পূজা উপবাস বা অন্য কোনো আনুষ্ঠানিকতার মধ্যে না গিয়ে তিনি বললেন, বাঁচা বাড়ার মর্মজা ঠিকই জানিস ধর্মতা। এই যে ধর্মের সর্বাধুনিক সংজ্ঞা, চিরন্তনী শাশ্বত সংজ্ঞা, যেখানে কোনো হিন্দুত্ববাদী, মুসলিমবাদী বা খ্রিস্টানবাদী না, জীবনবাদী অস্তিত্ববাদীর কথা বলেছে। আরেকটি বিষয় যা এই সময় মানুষকে খুবই আকৃষ্ট করে, সেটি হচ্ছে অনেক মানুষ ধর্মের বিরুদ্ধে গিয়েছে, ধর্মের মধ্যে অনেক আজগুবি কুসংস্কার আছে বলে তারা মনে করে। আর ঠাকুর অনুকূলচন্দ্র একেবারে ধর্মের সাথে বিজ্ঞানের অপূর্ব সমন্বয় সাধন করে দিয়ে গেলেন। বস্তুবাদের সাথে ভাববাদের, তথাকথিত জড় বিজ্ঞান প্রযুক্তির সাথে আধ্যাত্মবাদের, আধ্যাত্মিকতার অপূর্ব মেলবন্ধন করলেন। তিনি বললেন, পরমপিতা এবার ঘোমটা খুলে দিয়েছেন, এবার সমস্ত অবগুণ্ঠন তুলে নিয়েছেন, অবগুণ্ঠন অবমুক্ত করে দিয়েছেন। অর্থাৎ বৈদিক যুগে, পৌরাণিক যুগে বা পৃথিবীর অন্যান্য ধর্মশাস্ত্রের সেই যুগে আবির্ভূত যখন হয়েছে, অনেক কিছুই সময়ের কারণে, কাল পূর্ণ না হওয়ার কারণে প্রকাশ করতে পারে। এবার তিনি সেই ঘোমটা উন্মুক্ত করে দিয়ে গেলেন, অর্থাৎ সমস্ত কিছু এই যুগে প্রকাশ করে গেলেন, ধর্মের অপূর্ব সমন্বয় সাধন করে গেলেন। তিনি বললেন, বিশেষ করে আর্য কৃষ্টির কথা, যে আর্য কৃষ্টি যে কত বিজ্ঞানসম্মত, আর্যদের সামগ্রিক জীবন বিধান যে কত বিজ্ঞান ভিত্তিক, এই কথা তিনি যে কত বিস্তারিত ভাবে বলেছেন। তিনি বলেছেন, আর্য কৃষ্টির যা ব্যাঘাত, জ্ঞান খড়গে কর নিপাত। আর্যদের চতুরাশ্রম, আর্যদের বর্ণাশ্রম, আর্য কৃষ্টির সেই দশবিধ সংস্কার, এরকম করে সামগ্রিক বিষয়গুলি যে কত বিজ্ঞানময়, তিনি আমাদের সামনে তা তুলে ধরলেন। এই যুগ তো যুক্তির দাবি করে। এই যে পৃথিবীতে এত জাতি থাকতে একমাত্র আর্য হিন্দু নারীরাই, বিবাহিত নারীরাই শাখা, সিঁদুর, লোহার খাড়ু ব্যবহার করে। আধুনিক সময় অনেক উগ্র নারীবাদীরা বলছেন, এই চুড়ি, খাড়ু, শাখা এগুলি বন্ধনের প্রতীক, শিকলের প্রতীক, নারী যে দাসী, নারী যে বন্দিনী, তার প্রতীক ওটা। কিন্তু ঠাকুর কি অপূর্ব ব্যাখ্যা দিলেন, যে লোহায় পুষ্ট রক্তকণা, লোহায় পোষে রক্তকণা, শঙ্খে পুষ্ট হার, সিঁদুরেতে শোভা বাড়ায় বন্ধার প্রতিকার। মেয়েদের শরীর থেকে যেমন প্রাকৃতিক কারণে রক্তক্ষরণ হয়, তাই লোহার খাড়ু হাতে থাকাতে রক্তের লোহিত কণিকাগুলি পোষণ পায়। তাদের হার তুলনামূলকভাবে পুরুষের তুলনায় কম পুষ্ট হতে, ওই শাখা, শঙ্খের হার শাখা থাকাতে, শরীরের সাথে কানেক্টেড থাকাতে ক্যালসিয়ামের অভাব পূর্ণ হয়, হাড়গুলি পুষ্ট হয়। আর সিঁদুর অনেক গাইন রোগের ওষুধ, বন্ধাত্বে নিরাকরণ করে। এই যে কত বড় বৈজ্ঞানিক জাতি আর্যরা, এই যে নারীদের শাখা, সিঁদুর, খাড়ু তার একটা প্রমাণ। এদের যে আর্য সনাতন কৃষ্টির মধ্যে ছিল যে বৃত্তি হল মহাপাপ, বংশক্রমিক যার জীবিকা সেইটা
গ্রহণ করবে, অন্যের জীবিকা বৃত্তি হরণ করবে না। এর কারণেই বেকার সমস্যা ছিল। আজকে পৃথিবীর বেকার সমস্যার এক প্রধানতম কারণ আমরা একে অপরের বৃত্তি হরণ করছি। আর ঠাকুর বলেন এটা কুসংস্কার নয়। তিনি অপূর্ব আকর্ষণীয় এক উদাহরণ আমাদের সামনে তুলে ধরলেন। ওই যে ঢাকায় যে তাঁতিরা মসলিন শাড়ি তৈরি করে, যা বিশ্বের বিস্ময়কর হয়েছিল, কিংবদন্তি হয়ে আছে। এই সার্থকতার সফলতার কারণ কি? ওই বংশক্রমিক ভাবে ওই বাংলার তাঁতিরা ওই তাঁত বুনতে বুনতে বংশক্রমিক ভাবে ওই জীবিকা গ্রহণ করাতে তারা অত দক্ষতা অর্জন করেছিল। এরকম সমস্ত পেশার ক্ষেত্রে যদি মানুষ বংশক্রমিক ভাবে সেই পেশায় থাকে, তাহলে বংশক্রমিক মানে একটা কৃষকের ছেলে তো কৃষি বিজ্ঞানী হতে পারে, একটা জেলের ছেলে, মৎস্য চাষির ছেলে সে তো একজন মৎস্য বিজ্ঞানী হতে পারে। অর্থাৎ ওই পেশায় সে একজন বড় কিছু হয়ে যায়, ওই পেশায় তার বিবর্তনের চরম পর্যায়ে সে যায়। কিন্তু বংশক্রমিক পেশা ধরে থাকা, এরা যে জেনেটিক সায়েন্স, ইউজেনিক সায়েন্স সম্মততা আমাদের সামনে বিজ্ঞান দিয়ে তুলে ধরে। আর্যদের যে বিবাহ ব্যবস্থা, বর্ণ, বংশ, গোত্র, বিভিন্ন দিক তারা বিচার করে বিবাহ করতেন, এটা কুসংস্কার নয়। আজকে জেনেটিক সায়েন্স, ইউজেনিক সায়েন্স তার যুক্তি দিয়ে ঠাকুর বুঝালেন যে একটা স্বল্প বিবর্তিত শুক্রাণু যদি অধিক বিবর্তনী ডিম্বাণুর সাথে মিলিত হয়, সেখানে একটা সংঘাত ঘটে। এটা প্রতিলোম বিবাহ বলা হয়। এর সমপর্যায়ের সমপেশার মধ্যে বিবাহের কথা বলেছেন। আর বিশেষ ক্ষেত্রে যদি অসবর্ণ বিবাহ করতে হয়, তাহলে পুরুষের বর্ণ হবে উঁচু, নারীর বর্ণ হবে নিচু। পুরুষের শুক্রাণু যদি অধিক বিবর্তিত হয়, ডিম্বাণু যদি তুলনামূলকভাবে স্বল্প বিবর্তিত হয়, সে মিলন শুভ হয়, মাঙ্গলিক হয়। এগুলি বিজ্ঞান দিয়ে তিনি বুঝিয়েছেন। তাকে বলা হতো ঠাকুর বিয়ে তো হবে মনের মিলে, আপনি এত বংশবর্ণের কথা বলছেন কেন? ঠাকুর বলতেন, মনি, নদী কি শূন্যে প্রবাহিত হয়, নাকি মাটিকে অবলম্বন করে নদীর স্রোতধারা প্রবাহিত হয়? তুমি মনের মিলে যে বিয়ে হবে, মন কোথায় থাকে? এই শরীর বিধান অবলম্বন করে তো মন থাকে। কাজে মন যে শরীর বিধানকে অবলম্বন করে থাকে, সেই শরীর বিধানকে দেখতে হবে। এইভাবে আর্যদের জীবিকা, বিবাহ ব্যবস্থা, আহার এবং কোন তিথিতে কি খেতে হয়, এই যে পৃথিবীতে এত জাতি থাকতে আর্য হিন্দুরাই এই তিথি নক্ষত্র বার জীবনের সর্বক্ষেত্রে বিভিন্ন কর্মকাণ্ডে তারা তিথি নক্ষত্র বার দেখতে হয়। ওইবারে যাত্রা করতে নাই, এইবারে অমুক খেতে নাই, ওই মাসে অমুক খেতে নাই, ওই তিথিতে অমুক করতে নাই। বিবাহ, তাদের উপনয়ন, যা কিছু সব তিথি নক্ষত্র বার অনেক কিছু দেখে কেন করতে হয়, এর পিছনে রয়েছে গভীর জ্যোতির্বিজ্ঞান। এবং সবকিছুর মধ্যে, আর্যদের সমস্ত কিছুর মধ্যে রয়েছে গভীর বিজ্ঞান। আমরা যুগ যুগ ধরে শুনে আসছি ঈশ্বরের নাম করলে ভালো হয়, মঙ্গল হয়। অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা, একথা শুনেছি। কিন্তু সেই মহিমার সে বৈজ্ঞানিক যে কারণ, সেটা ঠাকুর তুলে ধরলেন। যে নাম, বীজ নামের উচ্চারণ করার ভিতর দিয়ে ওই বীজ নামের যে ভাইব্রেশনে, কম্পনে কি করে আমাদের মস্তিষ্ক কোষগুলি জাগ্রত হয়, কনসেন্ট্রিক হয়। আর মস্তিষ্ক কোষগুলি জাগ্রত কনসেন্ট্রিক হলে তার ক্রিয়া হয় কি? তিনি বললেন সূর্যের আলো সরাসরি আসা, আর আতস পাথরের ভিতর দিয়ে যদি আসে, তা কেন্দ্রায়িত হয়ে আসে। আজকে লেজার যন্ত্রে এই সূর্যের ফোটন কণাগুলি ধরা হচ্ছে। ধরে যে সূর্যের আলোকে, সূর্যের মধ্যাহ্ন সূর্যের রশ্মিতে একটা পিঁপড়ে ভস্য হচ্ছে না, জ্যৈষ্ঠ বা চৈত্র মাসের মধ্যাহ্ন সূর্যের তাপে একটা পিঁপড়ে ভস্য হচ্ছে না, কিন্তু সেই সূর্যের ফোটন কণাগুলি সে আধুনিক লেজার যন্ত্রে ধরে আকাশের নভোযান ভস্য করে দেওয়া হচ্ছে। কেন? ওই ফোটন কণাগুলি কেন্দ্রায়িত ভাবে প্রয়োগ করা হচ্ছে। তো ঠাকুর বললেন ঠিক মতো বীজ নাম করলে, এই যে আমরা হৃদয় পদ্মে বীজ নাম করি, তিনি বললেন এখানে মস্তিষ্কের মনের কেন্দ্রবিন্দু। আধুনিক বিজ্ঞান যেখানে পিউটারি গ্ল্যান্ড, সমস্ত গ্ল্যান্ড, যৌন সেক্সুয়াল গ্ল্যান্ড, সমস্ত খাদ্য গ্রন্থি, যৌন গ্রন্থি, সমস্ত গ্রন্থিগুলি নিয়ন্ত্রণ করে এই পিউটারি গ্ল্যান্ড, একে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, প্রভু গ্রন্থি বলা হয়। এইখানে যদি সেই পরম পুরুষের অভিব্যক্তি, তার চেহারা ধ্যান করা হয়, আর এইখানে মনকে কেন্দ্রে যদি বীজ নাম জপ করা যায়, তাহলে সমস্ত মস্তিষ্ক কোষগুলি ধীরে ধীরে এই পিউটারি গ্ল্যান্ডকে কেন্দ্র করে সমস্ত কোষগুলি কি করে উজ্জীবিত হয়, জাগ্রত হয়, কনসেন্ট্রিক হয়। আর এই পরম পুরুষের ঐশী অভিব্যক্তির প্রভাব আমাদের সেন্সরি নার্ভের মধ্যে এসে মোটর নার্ভের মধ্যে কি প্রভাব ফেলে,
এগুলি নিয়ে পৃথিবীর অতীতে কোনো প্রাচীন শাস্ত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ঠাকুর যেটা দিলেন এটা বিশ্ব সৃষ্টির পর মানব সৃষ্টির ইতিহাসেই প্রথম। তার সমস্ত কিছু, তার সমস্ত ধর্মমতের সমন্বয়, সমস্ত রাজনৈতিক মতের সমন্বয়, সমস্ত কিছুর মধ্যে যে ঠাকুর অপূর্ব সমন্বয় সামঞ্জস্য সমাধান দিলেন তা পৃথিবীর কাছে খুবই অভিনব।